ঠোঁটের কোণ প্রদেশে শুষ্ক হাসির রেখা ক্ষুদ্র তরণীর ন্যায় দৌড়া দেয়। কয়েকদিন কেটে গেলেও মোনা প্রিয়মের চোখের দিকে তাকিয়ে সহজভাবে কথা বলতে পারে না। প্রিয়মের উপস্থিতিতে মোনার হাঁসফাঁস অবস্থা হয়। ধরনীর সব আড়ষ্টটা মোনার মনেই ভর করে। প্রিয়মের চোখের দিকে তাকানো যেন দুষ্কর একটা কাজ। অথচ আগে এই চোখের দিকে শেষ দৃষ্টিতে কয়েকশো বার বিরক্ত হয়েছে মোনা। সম্পর্কটা প্রেমে পরিণত হওয়ার পরপরই সবকিছু বদলে গেছে। মোনা ভার্সিটিতে যায়। মোনার খিটখিটে মেজাজ ইদানিং শীতল হয়ে গেছে। মোনার মর্মদেশে যে দুশ্চিন্তাগুলো বারবার উকি দিত সেগুলো আজকাল স্থান পায়নি। মোনার প্রতি প্রতি মুহূর্তের সহচর ছিল যে বিষণ্ণতা, সেও যেন আজকাল মোনার দেখা পায় না। শ্রুতি গুরুত্বপূর্ণ চিত্তে মুখে মোনার দিকে তাকিয়ে বলল, তোমার এত সব পরিবর্তনের কারণ কি? মোনা, আমি না তোমার এই বিচিত্রময় আচরণ নিয়ে চিন্তিত। মোনা হৃদপৃষ্টে হাসে, উচ্ছ্বাসিত সেই হাসি। শ্রুতির দিকে তাকিয়ে বলে, ক্ষুদ্র এই জীবনে অনেক মোড়, কিছু কিছু মোড়ে মানুষ কাঁদে, কিছু কিছু মোড়ে হাসে। শ্রুতির মুখ দেখে মনে হলো মোনার কথাগুলো দুর্বোধ্য লাগছে ওর কাছে। শ্রুতির সব কথাই ঘুরিয়ে পেঁচিয়ে জটিল করে উত্তর দেবে মোনা। সেসব কথার মানে খুঁজতে খুঁজতেই শ্রুতি ধৈর্যচ্যুত হয়ে যায়। মোনার ভার্সিটি ছুটি হয়। ভার্সিটি থেকে বের হতেই প্রিয়মের মেসেজ। মোনা ফোনের স্ক্রিনের দিকে তাকায়। ভার্সিটির কাছে অপেক্ষা করো, আমি আসছি। মোনা মেসেজটার দিকে ভাবুক দৃষ্টিতে তাকিয়ে থাকে। প্রিয়ম অফিস বাদে আসবে? মোনার সব ভাবনা চিন্তা শেষ হতে না হতেই প্রিয়ম চলে আসে। মোনাকে দেখেই খানিকটা দূর হতেই ঠোঁট প্রশস্ত করে হাসে। প্রিয়ম মোনার কাছে এসে দাঁড়ায়। প্রিয়ম কাছে আসতেই মোনা স্বভাব অনুযায়ী অন্যদিকে মুখ ফিরিয়ে ফেলে। ওপাশে ফেরানো মুখটা দেখার জন্য প্রিয়ম কৌতূহলী হয়ে ওঠে। গলার কিছুটা রসবিষ নিয়ে বলে, ওভাবে মুখ লুকিয়ে রাখলে আমি চলে যাব কিন্তু। মোনার কোনো পরিবর্তন নেই। কিছুক্ষণ পেরিয়ে যায়। প্রিয়ম ব্যগ্র হয়ে বলে, আর তুমি আমার কি তাকাতেই লজ্জা পাচ্ছ? এত লজ্জা আগে কোথায় ছিল? ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছো কত। প্রিয়ম যেন হতাশ হলো। মোনা প্রিয়মের দিকে তাকালো। মোনার মুখে বিরক্তি আর লাজুকতা। নিঃশব্দতা ভেঙে মোনা বলল, অফিস থেকে কেন এসেছেন? প্রিয়ম বিদ্রুপ করে বলল। কেন এসেছি তুমি বুঝো না? মোনা প্রতিউত্তর করল না। কিছুক্ষণ আবার আগের মতো চুপ থাকলো। প্রিয়ম অধৈর্য হয়ে বলল, এইভাবে চুপ হয়ে আছো কেন? মনে হয়েছেটা কি তোমার? এত লজ্জা আসে কোথেকে? প্রিয়ম একটু থেমে আবার বলল। গাড়িতে ওঠো। মোনা প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকালো। প্রিয়ম বলে, এক জায়গায় যাব। মোনা আর কোনো প্রশ্ন না করে গাড়িতে উঠল। প্রিয়ম গাড়ি স্টার্ট করলো। মোনা আগের মতো অবর থাকলো। মোনার এই শব্দহীনতা প্রিয়ম বিরক্ত হয়ে মাঝে মাঝে। মোনা, রবীন্দ্রসঙ্গীত শুনবে? মোনা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে। প্রিয়ম রবীন্দ্রসঙ্গীত ছাড়ে। মোনার খেয়াল মোটেই গানের দিকে নেই। মোনার মস্তিষ্ক অদ্ভুত অনুভূতিতে অবশ করে রেখেছে। মোনা নিশার পরিবেশটাকে অবকাশ দিয়ে বলল, কোথায় যাচ্ছি আমরা? আমার একটা পছন্দের জায়গা, আগে সেখানে নিয়ে যাব তোমায়। আচ্ছা মোনা, এর আগে কোনো সম্পর্ক ছিল তোমার? প্রিয়মের প্রশ্নে মোনা বিরক্ত হলো মনে মনে। আগের সম্পর্ক থাকাটাও অস্বাভাবিক কিছু না, কিন্তু মোনার ছিল না। তাই মোনার কাছে অবান্তর লাগলো। মোনা ভারী গলায় বলল, না, আপনার কয়টা ছিল? মোনার প্রশ্নে প্রিয়ম উচ্চস্বরে হাসলো। হাসি থামাতে সময় লাগলো বেশ। গলায় হাসির রেশ বিদ্যমান রেখেই প্রিয়ম বলল, আগে রিলেশন ছিল কিনা তা জিজ্ঞেস না করে জিজ্ঞেস করলে কয়টা ছিল? অবশ্য যৌক্তিক প্রশ্ন করেছো। হ্যাঁ, অনেকগুলোই ছিল। মোনা অন্তরতম অচলে শুষ্ক পীড়া অনুভব করলো। প্রিয়মের ক্ষেত্রে এইসব অস্বাভাবিক না, মোনা জানে। তবুও কেন জানি এরূপ যন্ত্রণা। মোনা বিমর্ষতাপূর্ণ গলায় বলল, এখনো আছে? প্রিয়ম সহজ গলায় বলল। হ্যাঁ, আছে তো। মোনা বজ্রাহত হলো যেন। মুখের অবস্থা সংকটজনক। মোনা তীব্র যন্ত্রণায় দগ্ধ হচ্ছে যেন। নির্বাক রক্তশূন্য দৃষ্টিতে তাকায়।
প্রিয় মোনার অবস্থা বুঝতে পেরে মোনার একটা হাত শক্ত করে ধরে গাঢ় গলায় বলল, হ্যাঁ আছে, আমার সম্পর্ক তোমার সাথে, আর কারোর সাথে নেই। মোনার একটু আগের সব শঙ্কা মিছে হয়ে গেল। বুকের ভিতরে যে শুষ্ক যন্ত্রণা অনুভূত হয়েছিল তা ডুবে যায়। একরাশ অভিমান নিয়ে তাকায় প্রিয়মের দিকে। প্রিয়ম হাসে, আবার বলে, কি ভেবেছিলে? মোনা প্রিয়মের হাত থেকে নিজের হাতটা ছড়িয়ে বিরক্ত গলায় বলল, ধ্যাত, কিছু ভাবিনি। ভেবেছো অনেক কিছু। মোনা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিছুটা লাজুক ভাব মোনার মুখে। প্রিয়ম মোনার দিকে তাকিয়ে ঠোঁটে দুষ্টি মিষ্টি হাসি ফুটিয়ে বলল, আমায় কি তুমি বলা যাবে, নাকি প্রিয়ম ভাই ডাকবে সারা জীবন? ছেলে মেয়ে মামা ডাকবে আমায়, কি লজ্জার ব্যাপার। মোনা অস্বাচ্ছন্দ্য বোধ করে এসব কথায়। মুখ ভারী করে বলল, আচ্ছা ভাই রাখবো না, শুধু আপনি বলবো, কিন্তু পরবর্তীতে এসব অসংলগ্ন কথাবার্তা বললে খারাপ হবে। মোনার মুখের ভাব দেখে প্রিয়ম মজা পায় যেন। বিস্মিত হওয়ার ভান করে বলল, অসংলগ্ন কথাবার্তা কি বললাম? মোনা কপাল কুঁচকে ফেলে। মোনা চোখ লাল করে তাকায় প্রিয়মের দিকে। প্রিয়ম হাসি থামিয়ে বলল, আচ্ছা আচ্ছা, বলবো না, কিন্তু ভাই ডাকলে আবার বলবো। কথা শেষ না হতেই প্রিয়ম গাড়ি থামায়। প্রিয়ম গাড়ি থেকে নেমে মোনাকে নামতে বলে। মোনা নামে গাড়ি থেকে। ঝকঝকে নদীর তীর, একটু তফাতেই বেঞ্চ। জায়গাটা মনোমুগ্ধকর। মোনা আশেপাশে চোখ বুলিয়ে দেখেছে চারপাশটা। কিছু মুহূর্ত পর প্রিয়ম বলল, বসো। মোনা বসলো। প্রিয়ম মোনার পাশেই। মাঝখানে একটু দূরত্ব রয়েছে। মোনা প্রিয়মের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আপনার আগে যেসব প্রেম ছিল সব ব্রেকআপ হয়ে গেছে, তাদের ছাড়তে আপনার কষ্ট হয়নি? প্রিয়ম স্বাভাবিক গলায় বলল, মোনা কিছুক্ষণ উদাস হয়ে তাকিয়ে থাকে। প্রিয়ম মোনার একটু কাছে এগিয়ে বসে বলল, অতীতের কথা বাদ দেই, বর্তমান ভবিষ্যতের কথা ভাবি। অতীত যদি কখনো সামনে আসে? প্রিয়ম জোর গলায় বলল। আসবে না। মোনা স্বভাব অনুযায়ী আবার চুপ করে থাকলো। প্রিয়ম মোনার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। আবেগপূর্ণ গলায় বলল, মোনা, তোমার কপালে একটা চুমু খাই। নিঃসংকোচ আবেদন। মোনা শিউরে ওঠে। শীতল রক্তস্রোত প্রবাহিত হয় হৃৎস্পন্দ ছেয়ে। শ্বাস দ্রুতরত হয়। লাজুকলতার মতো নুয়ে পড়ে। মোনার নীরবতা দেখে প্রিয়ম মোনার দুই গালে হাত দিয়ে কপালে ঠোঁট ছোঁয়। মোনা ঈষৎ কেঁপে ওঠে। নেত্র দুটো বুঝে আসে মোনার। ওষ্ঠধর কাঁপছে। চোখ খুলে তাকাতে পারছে না। শ্বাসরুদ্ধ হয়ে আসছে। মোনার একদম সম্মুখেই প্রিয়। চোখ খুললেই প্রিয়মের চোখাচোখি হবে। মোনার হৃৎস্পন্দন ক্রমশ বাড়ছে। প্রিয়ম তাকিয়ে আছে মোনার দিকে। বাড়াবাড়ি রকমের এই সৌন্দর্য ফুটে উঠেছে মোনার চেহারায়। প্রিয়ম কিছুক্ষণ পর দূরত্ব রেখে বসলেও মোনা সহজভাবে তাকাতে পারছে না। ঘোর লাগা অবস্থায় মোনার মোহের সমস্ত লজ্জা মোনাকে আড়ষ্ট করে রেখেছে। এক তীক্ষ্ণ অনুভূতি মোনার ভিতরে তোলপাড় শুরু করেছে। সারা রাস্তা প্রিয়মের দিকে তাকালো না মোনা। প্রিয়ম পুনরায় হতাশ গলায় বলল, এত লজ্জা কোথেকে আসে? মোনা তাকাও বলছে আমার দিকে। মোনা তাকায়, আবার চোখ ফিরিয়ে নেয়। মোনার লজ্জা পাওয়ায় প্রিয়ম অন্যরকম এক সৌন্দর্য আবিষ্কার করেছে। অনিমেষ দৃষ্টিতে মোনার দিকে তাকিয়ে আছে। প্রেমিকাদের এমন লাজুক রূপ প্রিয়ম প্রথম দেখল। এর আগে কখনো দেখেনি। মোনা অফিসেও যায়নি আজ। প্রিয়ম বাসার সামনেই নামিয়ে দিয়ে গেছে। নিশানের স্কুল বাসার কাছে হওয়াতে নিশান একাই যায়। মোনার সময় হলে মাঝে মাঝে গিয়ে দিয়ে নিয়ে আসে। নিশান স্কুলের উদ্দেশ্যে বেরোবার পরে মোনা থালা বাসন পরিষ্কার করলো, বিছানা গোছালো আর টুকটাক কাজ শেষ করে ভার্সিটির উদ্দেশ্যে বের হলো। মোনা বাসার সামনে যেতেই কিছুটা দূরে নিশানের মতো কাউকে দেখে। মোনা ভ্রু কুঁচকিয়ে তার তীক্ষ্ণ দৃষ্টিতে স্পষ্টভাবে লক্ষ্য করার চেষ্টা করছে। মোনার দৃষ্টিশক্তি কার্য বিপত্তি ঘটল। মেঘবর্তভাবেই বোঝা গেল কারো হাত ধরে এগিয়ে এসছে নিশানের মতো কেউ। মোনা খানিকটা ভাবুক মনে কৌতূহলী হয়ে সেদিকেই পা বাড়ালো। কিছুক্ষণ পরে মোনা স্পষ্টভাবে দেখে নিশান পা টেনে টেনে হাঁটছে। এক শ্বেতাঙ্গ মহিলা নিশানের হাত ধরে হাঁটতে সাহায্য করছে। মোনা তড়িৎ গতিতে ছুটে যায়। মোনার চোখে মুখে ছাপা আতঙ্ক
ঝিলিক দিচ্ছে। আতঙ্কপ্রবণ গলায় অস্থিরভাবে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? পায়ে ব্যথা পেলি কিভাবে? নিশানের পাশে দাঁড়িয়ে থাকা শ্বেতাঙ্গ মহিলাটি মিহি গলায় বলল, তেমন কিছু না, পায়ে ব্যথা পেয়েছে। হাঁটতে কষ্ট হবে কিছুদিন, কিন্তু শীঘ্রই সেরে উঠবে। নিশানের এমন অবস্থা শুষ্কিত হয়ে মোনা পাশে দাঁড়িয়ে থাকা মানুষটির প্রতি অসাধ্য হয়ে পড়েছে। মোনা শ্বেতাঙ্গ মহিলাটির দিকে তাকিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করে নরম গলায় ধন্যবাদ জানালো। মোনা ভার্সিটিতে যাওয়ার পথে প্রায়ই দেখতো এই মহিলাকে। বয়স 50 ঊর্ধ্ব হবে। মোনা নিশানকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। নিশান ব্যথায় চোখ মুখ কুচকিয়েও করে রেখেছে। এমন সময় মোনার কর্ণগহরে একটা শব্দতরঙ্গ প্রবেশ করলো। আমি মেরিনা। ভদ্রমহিলা আগ বাড়িয়ে নিজের নাম বলল। মোনা মেরিনার দিকে তাকিয়ে একটু হেসে বলল, আমি মোনালিসা। মোনার আজ আর ভার্সিটিতে যাওয়া হলো না। মোনা নিশানকে কোলে নিয়ে হাঁটতে গিয়ে শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। পায়ের গোড়ালিতে জখম হয়েছে, মাংস থেতলে গেছে, রক্ত ঝরা শেষে এখন জমাট বেঁধে আছে। মেরিনা ওদের সাথেই হাঁটছে। মোনা মেরিনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনার বাসা এদিকে? হ্যাঁ, এখানে। তোমাদের আমি প্রায়ই দেখি। তোমাদের বাসা থেকে 2 মিনিটের রাস্তা। খুব মার্জিতভাবেই কথা বলছে মেরিনা। অমায়িক ব্যবহার। মোনা মুগ্ধ হলো। 50 ঊর্ধ্ব মেরিনাকে মোনার কেন যেন 25 বছরের মহিলা মনে হলো। মোনা নিশানকে কোলে নিয়ে ক্লান্তিতে হাঁপিয়ে গেল। মোনা ওর বাসার সামনে এসে মেরিনার দিকে তাকিয়ে সুললিত কণ্ঠে বলল, বাসায় চলুন, কফি খেয়ে যান। মেরিনা হেসে প্রত্যুত্তর করলো, আজ না, অন্যদিন। পিচ্চির খেয়াল রেখো। মোনা নিশানকে নিয়ে বাসায় ঢুকলো। নিশানকে খাটের উপরে বসিয়ে মোনা লম্বা লম্বা শ্বাস ফেলতে লাগলো। মোনা স্যাভলন লিকুইড অ্যান্টিসেপটিক দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করে দিল। নিশান ব্যথিত মুখে চোখে বুজে আছে। ব্যথা কিছুটা কমে আসলে মোনা রোষপূর্ণ চোখে নিশানের দিকে তাকালো। রুষ্ট গলায় বলল, নিশান, তোমায় বলেছি আমি কাজ শেষ করে ভার্সিটিতে যাওয়ার সময় তোমায় স্কুলে দিয়ে আসব। তোমার তর সইল না, আগে আগে চলে গেলা। এত বেশি বুঝো তুমি? মোনা শেষ অংশটুকু অস্পষ্টভাবে বিরক্তি নিয়ে বিড়বিড় করে বলল। খানিক বাদে কড়া গলায় আবার বলল, আর কখনো একা একা যাবে না। নিশান মাথা নিচু করে আছে অপরাধীর ন্যায়। মোনা শুষ্কিত গলায় পুনর্পান করলো, আজ যদি খারাপ কিছু হয়ে যেত? বিভিন্ন শঙ্কা, আতঙ্ক আর ভীতিতে উদ্বিগ্ন হয়ে ঈশানকে ধমক দিচ্ছে মোনা। স্কুলে ভর্তি করানোর পর দুষ্টুমি বেড়েছে নিশানের। নিশানের সাথে কথা বলার মাঝেই পেছন থেকে কেউ একজন নিজের উপস্থিতি জানান দিতে হালকা কেসে ওঠে। মোনা চমকে গিয়ে পিছনে তাকায়। জ্যাক দাঁড়িয়ে আছে। মোনা খাট থেকে উঠে দাঁড়ায়। জ্যাককে দেখে অবাক হলো ভীষণ। ব্যস্ত হয়ে বলল, জ্যাক, আপনি এভাবে হুট করে আসলেন? কতদিন বাদে আসলেন? বসুন। জ্যাক মোনার দিকে তাকিয়ে হেসে চেয়ারে বসলো। নিশানের দিকে তাকিয়ে মোনাকে উদ্দেশ্য করে বলল, কি নিয়ে এত রেগেছিলেন? মোনা একটু হাসলো। জ্যাক আসাতে নিশাতের উপরে রাগের বিষয়টা বাষ্পাকারে নির্গতিত হয়ে গেল। ঠান্ডা গলায় কিছুটা বিরক্ত নিয়ে বলল, ও কিছু না, স্কুলে যাওয়ার পথে পায়ে ব্যথা পেয়ে বাসায় ফিরেছে। আজকাল খুব বেপরোয়া হয়ে গেছে। এই বয়সে একটু দুষ্টুমি করবেই। আজ তাহলে ঠিক সময় আসলাম। মোনা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। জ্যাকের কথাটা বুঝতে পারল না। জ্যাক সহজ করে বলল, দুর্ঘটনার সাথে সাথে ডাক্তার এসে গেছে। মোনা এবার হাসলো। হঠাৎ চিন্তাগ্রস্ত হয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা জ্যাক, ডাক্তারি ছেড়ে কেউ বিজনেস করে? কি চমৎকার একটা পেশা। আমার প্রবল ইচ্ছা ছিল, বিভিন্ন সমস্যার কারণে আর হয়ে ওঠেনি। কথার শেষ অংশটুকুতে প্রচণ্ড আক্ষেপ ছিল। ইচ্ছে পূরণ না হওয়ার ক্লেশও ছিল। জ্যাক বলল, ছেড়ে দিয়েছে। জীবনে একটা পর্যায়ে বিপদগ্রস্ত হয়ে পড়েছিলাম। জ্যাকের গলায় বিষণ্ণতা। মোনা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। জ্যাক নিজেকে সংযত করে বলল, এসব অন্য এক সময় বলবো, এখন থাক। কথা বলার মাঝেই প্রিয় মেসেজ করলো। মোনা অকারণেই কয়েকবার পড়লো মেসেজটা। ভার্সিটি শেষে অপেক্ষা করো। আমি তো ভার্সিটিতে যাইনি। ওপাশ থেকে সাথে সাথেই উত্তর এলো,
কেন যাওনি? ভালোই হলো। আমি তাহলে 2 মিনিটের ভেতর আসছি। আমি তোমার বাসার কাছেই। প্রিয়ম আর মেসেজের উত্তর দিল না। হয়তো বাসার উদ্দেশ্যে আসছে তাই। মোনা ফোন হাতে রেখেই মনোযোগী হয় জ্যাকের প্রতি। প্রিন্সেসকে দেখতে গিয়েছিলাম, আপনি বাসায় ছিলেন না। প্রিন্সেস এখন প্রিয়ম বাসায় ঢোকাতে মোনার কথাটা শেষ হলো না। প্রিয়ম প্রথমে জ্যাকে খেয়াল করেনি। কয়েক মুহূর্ত পর প্রিয়মের মুখের অভিব্যক্তি বদলে যায়। প্রিয়ম ভ্রু কুঁচকিয়ে তাকায় তীব্র বিস্ময়ে। প্রিয়মের মুখ দেখে মনে হচ্ছে ও কয়েক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেল। প্রিয়মের মুখাবয়ব দেখে মোনা কিছুটা বিচলিত হলো। প্রিয়মের অন্তর্বেশে কি চলছে বোঝার চেষ্টা করলো। বাসার ভেতরে কিছুক্ষণের জন্য গাঢ় নীরবতা বিরাজ করলো। মোনার নীরবতা ভেঙে প্রিয়মের দিকে তাকিয়ে বলল, ইনি জ্যাক, আমার বন্ধু। প্রিয়মের চেহারা আগের ন্যায়ই রইল। এতক্ষণ একটা বিস্ময় ভাব মুখে বিরাজ করলেও ক্রমে ক্রমে সেটা উগ্র রোষে পরিণত হচ্ছে। প্রিয়মের চেহারার চাপা ক্রোধ মৃদু দীপ্তি ছড়াচ্ছে। মোনার দিকে প্রদাহপূর্ণ দৃষ্টিতে তাকাচ্ছে। জ্যাকও এক অদ্ভুত কারণে আরব হয়েও রইল। জ্যাক প্রিয়মের দিকে তাকিয়ে সৌজন্যমূলক হেসে হাত বাড়িয়ে বলল, আমি জ্যাক। প্রিয়ম। প্রিয়মের কথাই খুব স্পষ্টভাবেই প্রকাশিত। সেটা জ্যাক না বুঝলেও মোনা বুঝেছে। প্রিয়মের এমন আচরণে মোনা ভীতি কিংবা আতঙ্কিত হচ্ছে না। প্রিয়মের এরূপ আচরণে মোনা ভিতরে ভিতরে দারুণ ক্রোধে ফেটে পড়ছে, কিন্তু জ্যাকের সামনে নিজেকে সংযত করল। প্রিয়মের আচরণে জ্যাকের সামনে অস্বস্তিতে পড়ল মোনা। প্রিয়মের এমন প্রতিক্রিয়ায় মোনা আশ্চর্য হয়ে পড়ল। তীব্র এক রোষ মোনার মগজেই পীড়া দিচ্ছে। প্রিয়ম তেমন কোনো কথা বলছে না। মোনা যতটা সম্ভব সহজ আচরণ করছে জ্যাকের সাথে। একটু পরে জ্যাক ঘড়ির দিকে তাকিয়ে তড়িঘড়ি করে বলল, মোনালিসা, উঠতে হবে আমায়। সময় পেলে বাসায় যাবেন কিন্তু একবার। প্রিয়মের সমস্ত প্রতিক্রিয়া উপেক্ষা করে মোনা জ্যাককে উদ্দেশ্য করে বলল, যাবেন কেন? বসুন না, কফি নিয়ে আসি। জ্যাক প্রচণ্ড তাড়াহুড়ো নিয়ে বলল, না না মোনালিসা, অন্য একদিন। গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে। জ্যাক বের হয়ে যায়। মোনা বিকট শব্দে দরজা লাগিয়ে দেয়। প্রিয়মের সামনে আজ লজ্জা অস্বস্তি কিছুই লাগছে না। মোনা দরজার কাছে প্রিয়মের দিকে ছুটে গিয়ে ক্ষিপ্ত গলায় বলল, এমন প্রতিক্রিয়ার মানে কি? আপনি জ্যাকের সামনে আমায় অপমান করছেন। মোনার রাগ খুব ভয়ঙ্কর জিনিস। প্রিয়ম যেন মোনার আচরণে অবাক হলো। প্রিয়ম ভেবেছিল মোনা ওর কাছে কুণ্ঠিত হবে, কিন্তু মোনার এমন নির্ভীক আচরণে প্রিয়মের ক্রোধ দ্বিগুণ হয়ে গেল যেন। প্রিয়ম চোয়াল শক্ত করে বলল, তুমি একটা পুরুষের সাথে সময় কাটাবে, সেখানে আমার কাছ থেকে কেমন প্রতিক্রিয়া আশা করো? কিসের এত ঘনিষ্ঠতা তোমার সাথে? প্রিয়মের কথা শুনে মোনা বুদ্ধিভ্রষ্ট বিমূঢ় হয়ে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল। মোনা হতভম্ব হয়ে তৎক্ষণাৎ উত্তর দিতে পারল না। মোনা অত্যাশ্চর্য গলায় বলল, কি বললেন আপনি? আমি পুরুষের সাথে সময় কাটাই? মোনা ক্ষোভে চাপা গলায় আবার বলল, জ্যাক আমার বন্ধু। এত নিকৃষ্টতর চিন্তা ভাবনা কেন আপনার? আপনি তো আমেরিকায় বড় হওয়ার ছেলে, আপনার চিন্তা ভাবনা এত সংকীর্ণ কেন? আমি আমেরিকায় বড় হয়েছি, আমি নাইট ক্লাবে যেতে পারি, আমি মেয়েদের নিয়ে ফুর্তি করতে পারি, কিন্তু তুমি তো কনজারভেটিভ একটা মেয়ে। তুমি কেন একটা পুরুষ নিয়ে বাসায় সময় কাটাবে? প্রিয়মের কথায় মোনা হতবাক হয়ে উত্তর খুঁজে পেল না। মোনা রক্তশূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। মোনার মগজ রাগে দপদপ করছে। এত সংলগ্ন কথা মোনা নিতে পারছে না। প্রচণ্ড ক্রোধান্বিত হয়ে মোনার চোখ থেকে দুফোঁটা পানি বিসর্জিত হলো। মোনা নিজেকে সংযত করার চেষ্টা করলো। বেশ কিছুক্ষণ পরে বলল, জ্যাক আমার ভালো একজন বন্ধু। আপনার চিন্তা ভাবনা কিংবা অবান্তর কথার জবাব আমার কাছে নেই, কিন্তু এই মুহূর্তে আমি সত্যি অনুতপ্ত। আপনার মতো কাউকে ভালোবেসে অনুতপ্ত। কথাগুলো বলতে বলতে মোনার চোখ বন্ধ হয়ে আসলো। বন্ধ চোখের কোঠর বেয়ে আরও কয়েক ফোঁটা পানি মোনার শুষ্ক কপল ভিজিয়ে দিল। প্রিয়মের রাগ কিছুটা কমে আসলো। একটা দীর্ঘশ্বাস ফেলে মোনার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, মোনা, আমি অন্তত তোমার ক্ষেত্রে সংকীর্ণ চিন্তা ভাবনার মানুষ। আমি ঈর্ষান্বিত মোনা। আগে কখনো এমন হয়নি আমার। তোমার পাশে যে কোনো পুরুষকে আমার অসহ্য লাগবে, সে যেই হোক। প্রিয়মের কথা শেষ হওয়ার পরে মোনার চোখ খুলল। অক্লিষ্ট দৃষ্টিতে তাকিয়ে ধীরে স্থির গলায় বলল, জ্যাককে নিয়ে আপনি ঈর্ষান্বিত হলে সেক্ষেত্রে আমার কিছু করার নেই।
জ্যাক আমার ভালো বন্ধু, আপনি আমার বিশেষ কেউ। আমার মনে দুইজনের জন্য দুইটা ভিন্ন স্থান রয়েছে। প্রিয়ম মোনার দিকে তাকিয়ে অবিক্ষুব্ধ গলায় বলল। আমার জন্য তুমি জ্যাককে ছাড়তে পারবে না? প্রিয়মের কথায় মোনা অধৈর্য হয়ে পড়ে, তীব্র বিরক্ত হয়। আপনার জন্য জ্যাককে কেন ছাড়তে হবে? মোনা একটু থেমে বিস্ময়ের সুরে বলে। এগুলো কোন ধরনের কথা? প্রিয়মের ক্ষুব্ধ চেহারায় এখন চাপা অভিমানের ছাপ। অদ্ভুত এক প্রশ্ন করে ফেলে প্রিয়ম। আমার আর জ্যাকের ভেতর কাকে প্রয়োজন তোমার? এমন একটা কঠিন প্রশ্নের জবাব দিতে মোনা দুদণ্ডও ভাবল না, যেন উত্তর আগে থেকেই প্রস্তুত ছিল। নির্লিপ্ত গলায় বলল। জ্যাক আর আপনার সাথে তুলনা দেওয়া অর্থহীন মূর্খতা। আপনার যদি সেই অর্থহীন প্রশ্নটার উত্তর একান্তই প্রয়োজন হয়, তাহলে আমি বলবো আমার জ্যাককে প্রয়োজন। মোনার কাছ থেকে এমন অনপেক্ষিত জবাব শুনে প্রিয়ম স্তম্ভিত হয়ে রইল। মোনার বলা কথাটা প্রিয়মের হৃৎস্পন্দে বর্জন ন্যায় আঘাত করল। প্রিয়মের মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে আসলো। মোনা, তুমি কি বললে? মোনার মুখ দেখে মনে হচ্ছে একটু আগে বলা কথাটার জন্য ও মোটেও অনুতপ্ত নয়। চেহারার অভিব্যক্তি আগের মতোই কঠিন। রাগ চাপিয়ে খুব হিমশীতল গলায় বলল। যা বলেছি তা শুনেছেন, এটা বলার কারণটাও তাহলে শুনুন। মোনা একটু থামলো, প্রিয়মের মুখের দিকে তাকালো। প্রিয়মের চোখে মুখের অবস্থা সংকটজনক। প্রখর এক অত্যাশ্চর্য ভাব প্রিয়মের চেহারায় দীপ্যমান। কারণটা শোনার জন্য প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকালো। আপনার সাথে সম্পর্কে জড়ানোর আগে আমি একটা জীবন অতিবাহিত করেছি। সম্পর্কের পর আমি আগের জীবনের সবাইকে ভুলে যাব। আমি আপনাকে আগেই বলেছি, জ্যাক আমার বন্ধু, আমার শুভাকাঙ্ক্ষী। আমার জীবনে জ্যাক আর আপনার দুইজনের স্থানই ভিন্ন ভিন্ন। জ্যাক আমাদের সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তি নয়। তাহলে জ্যাকের সাথে আপনার তুলনা করার মতো অর্থহীন প্রশ্ন কেন করলেন? আর হ্যাঁ, আমি অবান্তর এক উত্তর দিয়েছি। আমার ছোট এই জীবনে বিচিত্র রকমের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকেই উত্তরটা দিয়েছি। প্রেম মানে কাউকে বন্দি করে রাখা না, কারো ব্যক্তিগত স্বাধীনতাকে হরণ করা না। প্রেম মানে আপনার পছন্দ অপছন্দ, খারাপ লাগা ভালো লাগা আমার উপর চাপিয়ে দেওয়া না। আপনি আইসক্রিম খেতে পছন্দ করেন না, আমি পছন্দ করি। এখন কি আমি আপনায় জোর করে আইসক্রিম খাওয়াবো? না। প্রেম মানে দুইজন দুইজনের ইচ্ছা অনিচ্ছাকে সম্মান করা। আপনি আমায় বললেন আমি পুরুষ নিয়ে বাসায় সময় কাটাই। কি জঘন্য একটা কথা বলেছেন। আমার প্রতি বিশ্বাসের ছিটে ফোঁটাও নেই। সেখানে প্রেম দিয়ে আমি কি করব? যে আমায় কিছু জিজ্ঞেস না করে, কিছু না বুঝে এসব বলতে পারে, তার সাথে সারা জীবন কাটানোর পরিকল্পনা মূর্খতা। যেখানে বিশ্বাস জিনিসটা এত ঠুনকো, সেখানে কিসের প্রেম? আমার প্রতি বিন্দু মাত্র সম্মান রেখে যে কথা বলে না, তার সাথে প্রেম? মানুষ কেন প্রেম করে? সারা রাত জেগে ফোনে কথা বলতে, ঘুরতে যেতে, রেস্টুরেন্টে খেতে, নাকি একজন মানুষ পেতে যে অপরজনকে সম্মান করবে, বিশ্বাস করবে, সাপোর্ট দিবে? এইসব যদি না থাকে তবে কেন প্রেম? শুধু আপনি না, পৃথিবীর 80% মানুষই বোঝে না এসব। আর আমি জ্যাকের কথা কেন বলেছি? কারণ জ্যাক আমার সম্মান করে, আমার প্রতিটা কাজে সাপোর্ট দেয়, আমার প্রতিটা সিদ্ধান্তকে সাধুবাদ জানায়। জ্যাক ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী, আপনার মতো উদ্ভট চিন্তাভাবনা না করে। জ্যাক সম্পূর্ণ সুস্থ চিন্তাধারার মানুষ। জ্যাক যদি একজন বন্ধু হয়ে এমন হতে পারে, আপনি একজন প্রেমিক হয়ে কেন এর বিপরীত হবেন? তাহলে আমি আপনার আর জ্যাকের ভেতর থেকে কোনো একজনকে বেছে নিতে দুদণ্ড ভাববো কেন? আপনাদের বাসা থেকে যখন একটা বিশ্রী কারণে বেরিয়ে এসেছিলাম, আমার সে দিনগুলোতে যদি জ্যাকের সাহায্য না পেতাম, আমার কি হতো আমি জানি না। আমার জীবনে খুব কম ভালো পুরুষের সান্নিধ্য পেয়েছি, তাই ভালো পুরুষদের প্রতি আমার বিশেষ দুর্বলতা। যেমন জ্যাকের প্রতি। জ্যাককে আমি ভালোবাসি বন্ধু হিসেবে, আপনার প্রেমিক হিসেবে। সেখানে জ্যাক আর আপনার মাঝে তুলনা আসে কোত্থেকে? আর আপনি নির্বোধের মতো তুলনা করেছেন। আমি আমার নিজের মতো ভেবে উত্তর দিয়েছি। মনে বলা শেষ করে লম্বা একটা নিঃশ্বাস ফেলল। প্রিয়মের অভিব্যক্তি দেখার জন্য তাকালো। প্রিয়ম অন্যদিকে ফিরে আছে। কিছুক্ষণ প্রগাঢ় নিস্তব্ধতার মাঝে
যাপিত হলো। নিস্তব্ধতাকে অবকাশ দিয়ে প্রিয়ম চাপা মর্মপীড়া গলায় নিয়ে বলল, তোমার কথার সারাংশ হলো তোমার জীবনের প্রতিটা পদক্ষেপে জ্যাকের ভূমিকা বেশি। তুমি যেমনটা চাও ঠিক তেমন জ্যাক, তাই তুমি জ্যাককে বেছে নেবে। তোমার কথায় যুক্তি আছে। প্রিয়ম মোনার দিকে ফিরে তাকায়। প্রিয়মের চোখগুলো গাঢ় নীলাভ রং ধারণ করেছে। উগ্র রোষে চোখগুলো দিক দিক করছে। ভিতরে তীব্র ক্রোধ, যা প্রিয়মের গলার স্বরে প্রকাশ পায়নি। প্রিয়মের কথায় মনে হয়েছে তীব্র যন্ত্রণায় কাতর স্বরে বলেছে। মুহূর্তেই প্রিয়মের গলার স্বর বদলে যায়। আক্রোশপূর্ণ গলায় বলল, তোমার প্রতি আমার ভালোবাসা সকল যুক্তির ঊর্ধ্বে। সকল যুক্তি যেখানে পরাস্ত। জ্যাক তোমার জন্য কি করেছে কি না করেছে এসবে আমার কিচ্ছু যায় আসে না। তোমার জন্য যা দরকার এখন সব আমি করব। এখন জ্যাককে কি দরকার? তোমায় সাপোর্ট দেব, তোমায় সম্মান করব, কিন্তু শর্ত শুধু একটা, জ্যাকের সাথে কোনো ধরনের যোগাযোগ থাকতে পারবে না তোমার। হ্যাঁ, আমি স্বার্থপরের মতো কথা বলছি, আমি বিবেকহীন অসুস্থ মানুষের মতো কথা বলছি। তোমার জন্য আমি বিবেকহীন, অসুস্থ, স্বার্থপর। আমি জ্যাককে বরদাস্ত করতে পারবো না। মনে হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল, নির্বাক হয়ে রইল। জটিল এক গোলক ধাঁধায় পড়ে গেল। প্রিয়মের এক গোয়েমি কথায় মনে স্তব্ধ হয়ে রইল। এমন একজন মানুষকে নিয়ে কাটানো আদৌ সম্ভব? যে ক্লেশের ভয়ে মোনা ভালোবাসাকে উপেক্ষা করেছে, সেই ক্লেশেই মোনা দগ্ধ হচ্ছে। জগতের কি অদ্ভুত নিয়ম! যে যন্ত্রণা মোনা কখনো বহন করতে চায়নি, সেই যন্ত্রণা এখন মোনার রগে রগে পীড়া দিচ্ছে। মোনা তীব্র নৈরাশ্য ভরা গলায় বলল, প্লিজ আপনি চলে যান। আপনার এই বিবেক বর্জিত সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিবেন না। আমি নিজের কাছে নিজে লজ্জিত, অনুতপ্ত। জ্যাকের প্রতি এত বিমুগ্ধ তুমি, এত ভালোবাসা তোমার, তাহলে আমি কে? আমার সাথে কেন সম্পর্কে জড়ালে? প্রিয়মের কথার প্রতি উত্তরে মোনার চিৎকার দিতে ইচ্ছে হলো। প্রিয়মের মূর্খতাপূর্ণ আচরণে মোনা প্রচণ্ড হতাশ। মোনা বিরক্তির চোখ বন্ধ করে বলল, হ্যাঁ, জ্যাকের প্রতি আমি বিমুগ্ধ। জ্যাক চমৎকার একজন মানুষ, একজন চমৎকার মানুষ। প্রেমিক ব্যতীত অন্য কিছুই হতে পারে না, বন্ধু হতে পারে না। আপনায় বুঝাতে আমি ব্যর্থ। আমি গুছিয়ে জবাব দিতে পারছি না, আমার মাথা কাজ করছে না। আপনি যান দয়া করে। রাগের অনলি উদ্দীপ্ত নেত্রে মোনার দিকে অনিমেষে দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয়ম। মোনার অসহ্য লাগছে প্রিয়মকে, তীব্র অসহ্য। মোনা অসহ্য বিরক্তির শেষ সীমায় পৌঁছে গেছে। প্রিয়মের ক্রোধান্বিত দৃষ্টি ধীরে ধীরে শান্ত হয়ে গেল কেন জানি। প্রিয়ম খুব শান্ত গলায় বলল, তুমি আমার ভালো লাগা, আর আমি নিজের পছন্দের জিনিস একান্ত নিজের কাছে রাখতে পছন্দ করি। তোমাকেও তেমন থাকতে হবে মোনা। আর সেখানে যদি জ্যাক বাধা হয়ে দাঁড়ায়, আমি জ্যাককে মেরে ফেলতে দুবার ভাববো না। মোনা নিষ্প্রভ দৃষ্টিতে তাকালো প্রিয়মের দিকে। এই মুহূর্তে প্রিয়মের প্রতি কোনো রকমের আবেগ ভালোবাসা কিছুই কাজ করছে না। মোনা শুধু মনে হচ্ছে ওর সামনে বিবেক বুদ্ধিহীন নির্বোধ একজন মানুষ দাঁড়িয়ে আছে। মোনা তাচ্ছিল্য ভরা গলায় বলল, এসব নিয়ে জ্যাককে যদি আপনি একটা কথা বলেন। মোনার কথা শেষ না হতেই প্রিয়ম গর্জে ওঠে। প্রিয়মের চোখ দুটি যেন উজ্জ্বল অগ্নিশিখা। বলে, কি করবে তুমি শুনি? জ্যাকের জন্য এত জলে কেন তোমার? মোনা এসবের উত্তর না দিয়ে বলে, জ্যাককে খুন করবেন না। খুন তো 10 বছরের একটা বাচ্চাও করতে পারে। অন্ধকারে পিছন থেকে গলা বরাবর ছুরির একটা আঘাতেই খুন করা যায়। আপনি মানসিকভাবে অসুস্থ। মোনা একটু থেমে চিৎকার দিয়ে বলে, যান, আপনি বেরিয়ে যান এখান থেকে। পলকেই বিশাল এক পরিবর্তন হলো প্রিয়মের। প্রিয়ম ক্ষীণ নিঃশ্বাস ফেলল। সকল রাগ ক্ষোভ ক্রোধের যেন নিরসন হলো। নিচু স্বরে আস্তে করে বলে, আচ্ছা, চলে যাচ্ছি, কিন্তু একটা প্রশ্নের উত্তর দাও। আমাদের বাসা থেকে কি বিশ্রী কারণে তুমি চলে এসেছো? মোনা উত্তর দিল না। প্রিয়ম কিছুক্ষণ মোনার দিকে উত্তরের অপেক্ষায় তাকিয়ে থাকলো। মোনাকে নিরুত্তর দেখে প্রিয়ম পুনরায় বলল, বলবে না তুমি? আচ্ছা, আমি যাচ্ছি। প্রিয়ম নির্বিবাদে চলে গেল। মোনা তাকালো না সেই দিকে। শরীর মন দুটোই শৈথিল্য হয়ে গেছে। মোনা দুর্বল পায়ে হেঁটে গিয়ে দরজা বন্ধ করলো। ভিতর থেকে তীব্র বেগে কান্না বের হয়ে আসতে যাচ্ছে। এই কান্নার নির্দিষ্ট কোনো কারণ নেই।
মোনার মর্মদেশে অতি যন্ত্রণা অনুভূত হচ্ছে। মোনা কান্না গিলে বিছানার উপরে পড়ে শুয়ে আছে। মোনা কাঁদতে চায় না, কারোর জন্য কাঁদতে চায় না, এসব তুচ্ছ কারণে কাঁদতে চায় না। আত্মক্ষোভে মোনা ফেটে পড়ছে। সমস্ত বারণ নিষেধাজ্ঞা উপেক্ষা করে মোনার চোখ বর্ষণ মুখর হয়ে পড়েছে। মোনার গণ্ডদেশে নোনা সলিতে প্লাবিত হচ্ছে। বুক জুড়ে তাণ্ডব চালাচ্ছে মহাপ্লাবন। নয়নেরও আপন গতিতে বিসর্জিত হচ্ছে। মোনার শ্বাস রুদ্ধ হয়ে আসছে। কত সময় ওভাবে পেরিয়ে গেছে হিসাব নেই। কান্না থামতে কয়েক ঘন্টা লেগেছে। এক সময়ে কান্না থেমে গেলেও অদ্ভুত এক যন্ত্রণা মোনার বুকের ভিতরটা আচ্ছন্ন করে রেখেছে। ক্রমান্বয়ে যন্ত্রটা তীব্র হচ্ছে। মোনা মুমূর্ষ রোগীর ন্যায় বিছানায় পড়ে থাকলো। প্রেম নামক এক অনুভূতিতে কয়েক ঘন্টা আগেও মোনা আবিষ্ট ছিল। প্রিয়মের কথা মনে পড়তেই শরীর মন জুড়ে হিংসতল এক শিহরণ জাগত। অথচ এখন মোনার সব কিছু তেতো লাগছে। বিমর্ষ হয়ে পড়েছে মোনা। সন্ধ্যায় স্নান আলোয় শহর জুড়ে ব্যাপ্ত হয়েছে। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। নিশান পায়ের ব্যথায় কাতরাচ্ছে। মোনা উঠে বসে। মোনার গলার স্বর ভারী শোনাচ্ছে। ক্লান্ত গলায় বলল, দেখি পা দেখি, ব্যথা হচ্ছে খুব। নিশান মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে। মোনা ক্ষীণ নিঃশ্বাস ফেলে বিছানা ছাড়ে। এক হাতে পানির গ্লাস, অন্য হাতে করে ওষুধ নিয়ে আসে। পানির গ্লাসটা বেড সাইডে রেখে নিশানকে ওষুধ খেতে নিতে বলে। কিছুক্ষণ নিশানের পাশে শূন্য মনে বসে থাকে। মাথার ভিতরে নানান চিন্তা উঁকি দিচ্ছে। প্রিয়মের কথা ভাবছে, সুন্দর মুহূর্তগুলোর কথা ভাবছে। আফসোস, দীর্ঘশ্বাস বের হয়ে আসে। চোখ ভেজে ওঠে। নিশানের দিকে তাকিয়ে আস্তে করে বলল, ব্যথা কমেছে? নিশান ততক্ষণে ঘুমিয়ে গেছে। মোনাও শুয়ে পড়ল। প্রিয়ম কল মেসেজ কিছুই দেয়নি। যেখানে বোঝাপড়ার এক ঘাটতি, সেখানে ভালোবাসা টিকে কখনো? দুজন দুই মেরুর মানুষ, বিপরীত চিন্তাধারার মানুষ। মোনা ঘুমানোর চেষ্টা করে, শুধু এপাশ ওপাশ করছে, ঘুম আসছে না। প্রিয়মের কোনো কথাগুলো বারবার মোনার কানে প্রতিধ্বনি হচ্ছে। রাতে তেমন ঘুম হলো না। সকালবেলা জানালার কাজ ভেদ করে সূর্যালোক তীর্যকভাবে রুমে প্রবেশ করল। মেঝেতে কয়েক খণ্ড সূর্যরশ্মি চঞ্চলভাবে বিচরণ করছে। মোনা ঘুম থেকে উঠে বসে। চোখ দুটিতে প্রদহ হচ্ছে। মোনার নিভু নিভু চোখে তাকায়। মাথার ভেতরে ঝিমঝিম করছে। ঘুম ভাঙতেই বিশাল এক শূন্যতায় মোনার বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে। নিশানের পায়ের ব্যথার কারণে মোনা বাসায় থাকে। মোনা সমীর আর শ্রুতির কথা ভাবে। কি দারুণ প্রেম ওদের। মোনার ক্ষোভ হয়, ভাবে ভাগ্যই খারাপ। খারাপ ভাগ্য নিয়ে ভালো কিছু আশা করাটাই বোকামি ছাড়া আর কি। কেন ভালোবাসতে গেলে প্রিয়মকে সে এমন একটা মানুষের সাথে সারা জীবন কাটানো কখনো সম্ভব না। ধারালো একটা কষ্ট মনে কুড়ে কুড়ে খাচ্ছে। মোনা চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। দুটো দিন এভাবেই কেটে যায়। প্রিয়ম কোনো রকমের যোগাযোগ করার চেষ্টা করেনি। মোনা অনুতাপের শিখায় দগ্ধ হচ্ছে। প্রিয়মকে ভালোবাসে, অনুশোচনা করছে। মোনার চোখ দুটি আপনা আপনিই ভিজে ওঠে। খুব দীর্ঘ সময় না, মাত্র কয়েকটা দিন কেটেছে প্রিয়মের সাথে। সেই প্রেমময় অনুভূতিগুলো ফ্যাকাশে বিবর্ণ হয়ে বুকের মাঝে চাপা যন্ত্রণার ন্যায় বিচরণ করছে। নিজেকে পাগল পাগল মনে হচ্ছে মোনার। বুকের ভেতরে আকাশসম হাহাকার। মোনা বুঝে গেছে প্রিয়মের সাথে পথ চলা কঠিন। মোনা সব ভুলে যেতে চায়, এসব নিয়ে ভাবতে চায় না, কষ্ট পেতে চায় না। কিন্তু প্রগাঢ় এক ক্লেশ আপন নিয়মের যন্ত্রণা দিচ্ছে। প্রিয়ম একবারও যোগাযোগ করার চেষ্টা করেনি। তবে কি প্রিয়মের কাছে ক্ষণকালের বিভ্রম ছিল?